আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1 এর লেসন 3 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 8। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি এর যে টেক্সটটা ছিল সে পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকের আলোচনার জন্য পার্ট বি এর টেক্সটটা খুব ভালোভাবে অর্থসহ বোঝাটা খুব বেশি প্রয়োজন। এবং তোমরা যারা এখনও পার্ট বিটা শুনোনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে বলছে ট্রু অর ফলস। অর মানে হচ্ছে অথবা, অর্থাৎ সত্য কিংবা মিথ্যা। ইফ ফলস অর্থাৎ যদি মিথ্যে হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। কারেক্ট মানে হচ্ছে সঠিক, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, তাহলে সঠিক তথ্যটা দাও। অর্থাৎ এখানে 1 থেকে 5 পর্যন্ত আমরা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে যেটা সত্য সেই ক্ষেত্রে তুমি লিখবে হচ্ছে ট্রু, আর যেটা মিথ্যা সেখানে ফলস লিখবা, লিখে সেটার সঠিক যে সেন্টেন্সটা সেটা লিখে দিবা। তো প্রথমটাই বলছে দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্স অনলি। অনলি মানে হচ্ছে মাত্র, অর্থাৎ বাংলাদেশের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তো এটা ফলস। কারণটা হচ্ছে আমরা আমাদের এই লাইনগুলো যখন পড়েছিলাম তখন দেখেছিলাম তারা হচ্ছে নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডে বসবাস করে, এবং বাকিরা হচ্ছে চিটং হিল ট্র্যাক্সে বসবাস করে। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে এরকম, দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ not only in the Chittagong hill tracts but also in the northern and southeastern flatlands। অর্থাৎ আমাদের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা শুধুমাত্র চিটং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে না, বরং তারা দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলেও বসবাস করে বা সমতল ভূমিতে বসবাস করে। তারপর 2 নম্বরে বলছে যে দে স্পিক ইন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তারা শুধুমাত্র একটা ভাষায় কথা বলে। তো সেটাও ফলস। সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে এরকম যে দে স্পিক অ্যাট লিস্ট 35 ডিফারেন্ট অর ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ তারা কমপক্ষে 35টারও বেশি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। আমি এখানে ডিফারেন্ট লিখেছি এবং ডিস্টিংক্ট লিখেছি, তোমরা এখানে যে কোনো একটা শব্দ লিখলেই পারো। ডিফারেন্ট এবং ডিস্টিংক্ট দুটার অর্থই হচ্ছে ভিন্ন ভিন্ন। তো এখন এই আনসারটা আমরা কোথায় পেলাম সেটা একটু দেখি। আমরা যখন এই লাইনটা পড়েছি দেখো যে মোর ওভার দিস কমিউনিটিজ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ এছাড়াও এই সম্প্রদায়ের লোকেরা 35টারও বেশি ভিন্ন ভাষায় কথা বলে। 3 নম্বরে বলছে এথনিক মাইনরিটি গ্রুপস প্লেড ভাইটাল রোল অ্যাগেনস্ট ব্রিটিশ কলোনিয়াল রুল। অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, কলোনিয়াল মানে হচ্ছে উপনিবেশিক, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ তারা ব্রিটিশদের বিরোধিতা করেছিল। তো সেটা হচ্ছে ট্রু। এই যে লাইনটা যে লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিং সাচ অ্যাজ দ্য সাঁওতাল রিবেলিয়ন দেয়ার বাই হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, অর্থাৎ এই যে সিধু এবং কানুর মতো যে নেতারা রয়েছে তারা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সো আমাদের এই জিনিসটা হচ্ছে ট্রু। তারপর আমাদের 4 নম্বরে বলছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং এফোর্টস টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, অর্থাৎ বাংলাদেশ সরকার তাদের ভাষাগুলোকে সংরক্ষণের জন্য এফোর্ট দিচ্ছে বা চেষ্টা চালাচ্ছে। তো এটাও ট্রু। এটা আমরা পেয়েছি কোথায় দেখো, এই যে লাইনগুলো যখন আমরা পড়েছি সেখানে আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এই লাইনগুলো আমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো। ওকে, এরপরে 5 নম্বরে বলছে যে দেয়ার আর এডুকেট ট্রেন টিচার্স অ্যান্ড সাফিসিয়েন্ট রিসোর্সেস ফর হায়ার এডুকেশন ইন এথনিক ল্যাঙ্গুয়েজেস। এডুকেট মানে হচ্ছে পর্যাপ্ত, ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষিত, সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত, রিসোর্স মানে হচ্ছে এখানে উপাদান বলবো, আর হায়ার এডুকেশন মানে হচ্ছে উচ্চশিক্ষা। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষার পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত শিক্ষক এবং পর্যাপ্ত উপকরণ রয়েছে। তো এটা ফলস। সেক্ষেত্রে আমাদের রাইট আনসারটা হবে এরকম যে দেয়ার ইজ দ্য শর্টেজ অফ ট্রেন টিচার্স অ্যান্ড এডুকেট রিসোর্সেস ফর হায়ার এডুকেশন ইন এথনিক ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষার ক্ষেত্রে প্রশিক্ষিত যে শিক্ষক এবং
আমাদের যে পর্যাপ্ত যে উপাদানের কথা রয়েছে সেগুলার সংকট রয়েছে বা সেগুলো আসলেই কম, এবং এই জিনিসটা আমরা পেয়েছিলাম হচ্ছে এই লাইনগুলোতে। কেমন আমরা যখন এটা পড়েছি, যারা পড়ে এসছো আগে, হ্যাঁ, তারা এটা খুব সহজেই বুঝতে পারবা। তো সেজন্যই বলছি তোমরা আগে পার্ট বিটা খুব ভালোভাবে পড়বা, তারপর পার্ট সিতে আসবা। ওকে, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে পার্ট ডিতে, এবং সেখানে বলছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং ভার্স ফ্রম দ্য বক্স। অর্থাৎ এই যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কিছু শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি, বক্স থেকে শব্দগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে এই শূন্যস্থানগুলো পূরণ করা। প্রথম শব্দটা হচ্ছে স্ট্রাগল মানে সংগ্রাম, এর পরেরটা হচ্ছে হেরিটেজ মানে ঐতিহ্য, টিচার্স মানে শিক্ষক মণ্ডলী, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, ফর্মাল মানে আনুষ্ঠানিক, রেবেলিয়ন বিদ্রোহ, রাইটস এখানে রাইটস বলতে অধিকার বোঝানো হচ্ছে, অপারেশন মানে হচ্ছে নিপীড়ন, হ্যাঁ, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আর হচ্ছে রিসোর্সেস মানে হচ্ছে উপকরণ উপাদান, যেভাবেই বলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে উপাদান বলে থাকি। ওকে, দেখো এখানে বলছে অ্যাট দ্য টাইম অব দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে এথনিক মাইনরিটি গ্রুপস অর্থাৎ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইন রেজিস্টিং ড্যাশ। তো এখানে দিয়েছি আমি অপারেশন, হ্যাঁ, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে তাদের যে অত্যাচার ছিল সেটা প্রতিরোধ করার জন্য বা প্রতিহত করার জন্য আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে মানুষরা ছিল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিং সাচ অ্যাজ দ্য সাঁওতাল ড্যাশ, এখানে দিয়েছি হচ্ছে রিবেলিয়ন, এবং এইগুলো তোমরা ওই যে টেক্সটটা যখন পড়েছো সেখানেও পাবা। হ্যাঁ, তো দেখো সিধু এবং কানুর মতো যে নেতারা তারা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এরপর বলছে দিস ইফোর্টস রিপ্রেজেন্টস দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য অ্যান্টি কলোনিয়াল ড্যাশ, এখানে লিখেছি হচ্ছে স্ট্রাগল, অর্থাৎ এই যে প্রচেষ্টাগুলো এগুলো হচ্ছে তাদের ব্রিটিশ বিরোধী যে আন্দোলন বা সংগ্রাম সেই অবদানকে উপস্থাপন করে। টুডে ethnic communities are encountering problems in keeping their dash, এখানে দিয়েছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ড্যাশ অর্থাৎ হেরিটেজ। কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ বর্তমানে এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছে বা আদিবাসী গোষ্ঠী তারা হচ্ছে তাদের ভাষা এবং তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা সংরক্ষণের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছে। আর অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, অর্থাৎ তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেটাকে জীবিত রাখার ক্ষেত্রে বা তাদের যে ভাষা এটাকে ধরে রাখার ক্ষেত্রে, আমরা এখানে জীবিত না বলে ধরে রাখা বলতে পারি, তাহলে জিনিসটা শুনতে ভালো শোনাবে। তারা কি হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপর বলছে যে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্লুড দেয়ার ল্যাঙ্গুয়েজেস ইন ড্যাশ এডুকেশন, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ সরকার তাদের যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। সো এখানে দিয়েছি হচ্ছে ফর্মাল এডুকেশন মানে হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাটা গ্রহণ করি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটাই হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশন। তারপর বলছে বাট দেয়ার ইজ আ লেক অফ ট্রেন্ড ড্যাশ, তো এখানে দিয়েছি টিচার্স অ্যান্ড ইনাফ রিসোর্সেস, হ্যাঁ এখানে রিসোর্সেস হবে ফর হায়ার এডুকেশন, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের কি আছে প্রশিক্ষিত শিক্ষকের সংকট এবং পর্যাপ্ত উপকরণের সংকট রয়েছে। মোর সাপোর্ট ইজ নিডেড টু প্রোটেক্ট দেয়ার ড্যাশ, তো এখানে দিয়েছি হচ্ছে রাইটস অ্যান্ড কালচারাল ড্যাশ, এখানে দিয়েছি ডাইভার্সিটি। মোর সাপোর্ট মানে আরও বেশি সমর্থন, ইজ নিডেড মানে প্রয়োজন, টু প্রোটেক্ট রক্ষা করতে, দেয়ার রাইটস তাদের অধিকারগুলোকে, অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতাকে, অর্থাৎ তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে এবং তাদের যে অধিকার রয়েছে সেগুলা রক্ষা করার জন্য আরও বেশি সাপোর্টের প্রয়োজন। তো প্রতিটা শব্দ আমরা এখান থেকে নিয়েছি এবং এটা সলভ করা খুব ইজি, কারণ হচ্ছে আমাদের টেক্সটে খুব সুন্দরভাবে কিন্তু লাইন বাই লাইন এই জিনিসগুলা দেওয়াই আছে। হ্যাঁ, আমরা যদি এটা একটু ভালো করে পড়ি আমরা পার্ট সি এবং পার্ট ডি খুবই সহজ করে নিজের মতো করেও আমরা কিন্তু লিখতে পারবো। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো টিচার অথবা কোনো গাইড বইয়েরও প্রয়োজন আছে। যে টেক্সট খুব ভালোভাবে বুঝতে পারবা সে এই ধরনের বিষয়গুলো নিজেরাই সলভ করতে পারবা। এবার চলে যাচ্ছি পেজ নাম্বার 9-এর পার্ট ইতে, এবং সেখানে বলছে সাপোজ ইউ আর সাজিদ, সাপোজ মানে হচ্ছে মনে করো, অর্থাৎ মনে করো তুমি হচ্ছে সাজিদ, অ্যান্ড ইউ হ্যাভ আ মারমা ফ্রেন্ড নেমড ইমন, এবং তোমার ইমন নামে একজন মারমা বন্ধু আছে। নাও রাইট আ ডায়লগ, এখন একটা কি লিখো সংলাপ লিখো
asking and answering questions about your dress, food, কালচার অ্যান্ড ফার্স্ট টাইমস। ফার্স্ট টাইম মানে হচ্ছে অবসর সময়, কালচার মানে হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ এবার কী করবা তোমরা তোমাদের এই যে তোমাদের পোশাক, তারপর হচ্ছে খাবার, তোমাদের সংস্কৃতি এবং অবসর সময় কে কী করো সেই ব্যাপারে জিজ্ঞাসা করবা এবং উত্তর দিবা। অর্থাৎ তুমি একজন জিজ্ঞাসা করবে, এখানে আরেকজন হচ্ছে আনসার দিবে। এই টাইপের একটা ডায়লগ তোমরা লিখবে। তো ডায়লগটা তোমরা এরকম লিখতে পারো। এইখানে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে সাজিদ এবং সে বলছে হ্যালো ইমন, মানে ও হে ইমন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবং ইমন বলছে আই এম ফাইন সাজিদ, আমি ভালো আছি সাজিদ। হাউ অ্যাবাউট ইউ, অর্থাৎ তুমি কেমন আছো বা তোমার কী অবস্থা? সাজিদ আনসার দিচ্ছে আই এম গুড, আমি ভালো আছি। ইউ ড্রেস লুকস বিউটিফুল, তোমার ড্রেসটা বা তোমার পোশাকটা সুন্দর দেখাচ্ছে। ইজ ইট ট্র্যাডিশনাল, এটা কি ঐতিহ্যবাহী কোনো ড্রেস কিনা সেটা জানতে চাচ্ছে। কারণ আমরা জানি যে আমাদের যারা আদিবাসী গোষ্ঠী রয়েছে বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা হচ্ছে তাদের নিজস্ব কিছু ড্রেস পরে থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের অন্যদের চেয়ে ভিন্ন। তো এবং এটা তাদের ঐতিহ্যবাহী ড্রেস এবং সেজন্য সে কিন্তু জিজ্ঞেস করছে। এরপর ইমন বলছে ইয়েস ইটস আ ট্র্যাডিশনাল মারমা ড্রেস, অর্থাৎ এটা হচ্ছে মারমাদের একটা ঐতিহ্যবাহী পোশাক। উই ইউজুয়ালি ওয়্যার ইট অন স্পেশাল অকেশনস, হ্যাঁ, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, ওয়্যার মানে হচ্ছে পরা। অর্থাৎ আমরা সাধারণত আমাদের বিশেষ যে অনুষ্ঠানগুলো হয় সেখানে এগুলো পরে থাকি। এরপর সাজিদ বলছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ তুমি কোন ধরনের খাবার পছন্দ করো? অর্থাৎ পোশাক থেকে সে এবার চলে যাচ্ছে খাবারের দিকে। তখন ইমন বলছে আই লাইক রাইস, ভেজিটেবলস অ্যান্ড ড্রাইড ফিশ। ড্রাইড ফিশ মানে হচ্ছে শুটকি মাছ, অর্থাৎ আমি ভাত, শাকসবজি এবং শুটকি মাছ পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ, মানে তোমার কি বা তোমার কি পছন্দ, এরকম জানতে চাচ্ছে। তখন সাজিদ বলছে আই লাইক রাইস, ফিশ কারি অ্যান্ড ভেজিটেবলস। ফিশ কারি মানে হচ্ছে মাছের তরকারি, অর্থাৎ আমরা ওই যে মাছ দিয়ে বিভিন্ন কিছু রান্না করি, হ্যাঁ, মাছের ঝোল করি সেটাই। তো সে বলছে যে কি আমি ভাত, মাছের তরকারি এবং সবজি পছন্দ করি বা শাকসবজি পছন্দ করি। এবার ইমন বলছে দ্যাট সাউন্ডস নাইস, মানে সেটা খুব ভালো। এবার সাজিদ বলছে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর কালচার। কালচার মানে হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ তুমি কি তোমার সংস্কৃতির ব্যাপারে আমাকে কিছু বলতে পারো? তখন ইমন বলছে আওয়ার কালচার ইজ রিচ, অর্থাৎ আমাদের সংস্কৃতি সমৃদ্ধ বা খুব সমৃদ্ধ। উই হ্যাভ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, ফেস্টিভ্যালস অ্যান্ড কাস্টমস। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফেস্টিভ্যালস মানে হচ্ছে অনুষ্ঠান, কাস্টমস মানে হচ্ছে রীতিনীতি। অর্থাৎ আমাদের নিজস্ব ভাষা, উৎসব এবং রীতিনীতি রয়েছে। এরপর সাজিদ বলছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। এবার চলে যাচ্ছে তার অবসর সময়ের ক্ষেত্রে, অর্থাৎ তুমি তোমার অবসর সময়ে কী করো? ইমন বলছে যে আই লাইক সিঙ্গিং অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি গান করতে ভালোবাসি এবং আমার বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করি। সাজিদ বলছে দ্যাটস গ্রেট, মানে এটা খুব ভালো। থ্যাঙ্কস ফর ইউর নাইস ডিসকাশন, অর্থাৎ তোমার এই সুন্দর আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। এরপর ইমন বলছে অলওয়েজ ওয়েলকাম, মানে তোমাকে স্বাগতম। সাজিদ বলছে বাই, ইমন বলছে সি ইউ। হ্যাঁ, আমরা শেষে যখন বিদায় নিই তখন অনেকভাবেই নিতে পারি, তাই না? হ্যাঁ, সি ইউ লেটার বলতে পারো, সি ইউ টুমরো বলতে পারো, অনেকভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, তো এইভাবে করে হচ্ছে তোমরা তোমাদের ডায়লগটা শেষ করবা। আর এই আলোচনার মধ্য দিয়ে আমার লেসন 3 এর পুরো কাজটা আমি কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আমি পরবর্তীতে লেসন 4 থেকে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।